আমার ছেলের নাম ফাহিম। আমি একদিন ফাহিমকে বললাম, ফাহিম, তুমি আমার ঘরের মানুষ আছো। দেখো বাবা, আমি তো আর এভাবে পারছি না। তাছাড়া তোমার বাবাও তো এখন আর নেই। দেখো, এভাবে আর হয় না, বুঝছো? একটা মানুষ একা একা বাঁচতে পারে না। তাছাড়া তুমি তো এখন অনেক বড় হয়েছ, তোমারও তো বড় নেই। তোমার বউ তোমার সাথে ঝগড়া করে চলে গেছে বাপের বাড়িতে। এই এখন একটা সুযোগ, তুমি এই সুযোগে বাবা, আমাকে একটু শান্ত করে দাও না, আমাকে একটু শান্তি দাও। আমাকে একটু ভালোবাসা দাও না। একটু ভালোবাসা দিলে কি হয়? আমার ছেলে আমাকে বলছে, মা তুমি যেটা বলছো এইটা কোনোদিনই সম্ভব না। ছেলেকে অনেক বলার পরেও সে আমাকে এটা দিচ্ছে না। আসলে আমি তাকে অনেকবার বুঝানোর চেষ্টা করেছি। অনেকবার তাকে আমি বুঝিয়ে বলেছি যে দেখো, আমরা ঘরের মানুষ আছি, ঠিক আছে? তোমার আমার বিশ্বাসটা এটা কেউ জানতে ও বুঝতেও পারবে না। দেখো বাবা, তুমি যদি আমাকে এটা না দাও, আমার তো লাগবে। হ্যাঁ, কারো না কারো কাছ থেকে আমার এটা নিতে হবে। আর তাছাড়া আমাকে কিন্তু অনেকেই ভালোবাসে, অনেকেই কিন্তু আমাকে পছন্দ করে। এখন আমি কি করব? আমার তো কিছু করার নেই। তাছাড়া দেখো, আমার একজন চাচার শ্বশুর আছে, সে আমাকে কিন্তু অনেক বেশি পছন্দ করে। ঠিক আছে, তারপরে আমার চাচাতো ভাইও আছে, ওই যে সেদিন দেখেছ তো, ওই মানুষটা কিন্তু আমাকে অনেক বেশি পছন্দ করে। আরে সে তো আমাকে টাকাও দিতে চায়, টাকা দিতে চায়, ভালোবাসা দিতে চায়। তখন দেখি বন্ধুরা, আমার ছেলে কোনোভাবে সে বুঝতেছে না, সে কোনোভাবেই আমাকে এটা দেবে না। তখন আমিও তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি দিবে না তো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে, না দাও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আমার কলিজার বন্ধুরা। তোমাদের ভালোবাসি বলে আরও একটি নতুন গল্প নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকের গল্পটা শুনলে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। কেননা আজকের গল্পটাতে ভালোবাসা আছে, ইমোশনাল আছে, সবকিছু আছে। আজকের গল্পটা হচ্ছে আবার ছেলেকে নিয়ে। আসলে মা চালের একটি জীবন যুদ্ধ। আমাদের ফ্যামিলিটা হচ্ছে একটা মধ্যবিত্ত ফ্যামিলি। ফাহিম আমার ছেলে, ওর বাবা এখন আর বেঁচে নেই, অনেক আগেই মারা গেছে। আমি তো আসলে বুড়ি হয়ে যাই নাই। বন্ধুরা, এই যে আমাকে আপনারা শুনছেন, আমার রূপ যৌবন এখনও বলতে গেলে অনেকটাই রয়ে গেছে। আসলে এলাকার অনেক মানুষই আমাকে পছন্দ করে। যে দেখে সেই আমাকে বলে, ভাবি আপনার নাম্বারটা দিয়েন, আপনার সঙ্গে আমার পার্সোনাল দরকার আছে। আসলে বন্ধুরা, আমার ছেলে ফাহিমকে কিছুদিন আগে বিয়ে দিয়েছিলাম। ও আসলে একটা মেয়ের সঙ্গে রিলেশন করে, প্রেম করে বিয়ে করেছে, কোর্ট ম্যারেজ। আর এখন বন্ধুরা, আসলে কোর্ট ম্যারেজ, অমুক ম্যারেজ, তমুক ম্যারেজ, নিজেরা পছন্দ করে বিয়ে করলে সংসার বেশিদিন টিকে না। ঠিক তেমনি আমার ছেলের সংসারও বেশিদিন টিকে নাই। ওই মেয়েটা কিছুদিন আসলো আমাদের ঘরে, 2 মাস সংসার করে আবার আমার ছেলেকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেছে। এখন ওকে অন্য একটা জায়গায় বিয়ে শাদিও দিতে পারবো না। তারপরে আমি ওকে অনেক বুঝানোর চেষ্টা করেছি যে, বাবাগু আসো, তোমাকে একটা বিয়ে দেই। না, আমার ছেলে বলে সে নাকি এখন আর বিয়ের সাথেই করবে না, তার নাকি এখন আর বিয়ের সাথে করার মুড নেই। তখন বন্ধুরা, আসলে এলাকার মেম্বার থেকে শুরু করে আমাকে অনেক মানুষই পছন্দ করে। ঠিক আছে, আর ওর বাবাও আসলে বেঁচে নেই। আর আমার বয়স খুব একটা বেশি না, 35 বছরও হয়েছে বলে একই আমি বুড়ি হয়ে গেছি নাকি? আমি এখনও দেখতে একেবারে নতুন, ইয়ং, জীবন যৌবন কালের একটা মেয়েদের মতো। ঠিক আছে, তো যাই হোক, আমি আমার ছেলেকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে, ফাহিম, তুমি তো নিজে পছন্দ করে একটা মেয়েকে ঘরে আনলে, সেই মেয়েটা তো চলে গেল। আচ্ছা বাবা শোনো, আমিও তো আর পারছি না। তাছাড়া আমিও তো একটা রক্তে মাংসে গড়া মানুষ। আমি আর এইভাবে কতদিন চলব? তখন আমি আমার ছেলেকে বললাম, দেখো বাবা, তোমাকে মানুষ করতে গিয়ে আমি দ্বিতীয় কোনো বিয়ে সাধে করি নাই। দিনটা সে আমিও তো একটা রক্তে মাংসে গড়া মানুষ, তোমারও তো আমার কথাও চিন্তা করতে হবে। তুমি এই যে বাইরে মেয়েদের সঙ্গে টাইম পাস করো, মোবাইলে মিনিট ভরে প্রেম টেম করো, এগুলো আমার একদমই ভালো লাগে না। তুমি সংসারে একটু মন দাও। আমি তোমার বউয়ের চেয়ে অনেক সুন্দরী মেয়েকে এনে দিব। তার আগে তুমি আমাকে আমার সঙ্গে একটু দাও না। এটা তো কেউ জানতে পারবে না। তুমি আমার ঘরের মানুষ, আমিও তোমার ঘরের মানুষ, ঠিক আছে না? তো বন্ধুরা, ও কোনোভাবে রাজি হইল না, কোনো কিছুতেই বুঝতে চাইল না।
কিন্তু কি করব? এখন শরীর তো আর আজকের আগে যায় না। হ্যাঁ, এটা কি আজকে যায়? ভালোবাসা কি আটকে রাখা যায়? তো বন্ধুরা, একদিন আমার পাশের গ্রামের আমার এক ভাই লাগে, আমার জামাইয়ের ফুপাতো ভাই, সে তো আমারও ভাই। সে একটু ভালোই মোটামুটি ব্যবসায়ী। সে আমার জন্য মাঝে মধ্যে গরুর মাংস ও মুরগির মাংস নিয়ে আসে। আম জাম কাঁঠাল সবকিছু নিয়ে আসে মাঝে মধ্যে। টাকা পয়সাও দেয় অনেক, বুঝছেন? সে যে আমাকে ভালো পায় সেইটা আমি খুব ভালোভাবে জানি। সে আমাকে অনেকবার বলছে যে ভাবি, আপনি আমাকে একটু সময় দেন, আপনার যা কিছু লাগে আমি আপনাকে সব কিছু দিব ভাবি। আমি আসলে আপনাকে কোনো কিছুতেই অপূর্ণ রাখব না। আসলে সে মানুষটাও খুব ভালো, বুঝছেন? কিন্তু ওই যে আমি যাই না বন্ধুরা, আসলে মান সম্মানের ভয়ে। আসলে মান সম্মান এমন একটা জিনিস, এই মান সম্মানের ভয়ে আমি আর যাই না। আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে। আর সে যদি বিষয়টা জানে বা আমার শ্বশুরবাড়ির লোকজন আছে, তারা যদি বিষয়টা জানে, আসলে বিষয়টা খুব খারাপ হয়ে যাবে। আমি আসলে এখানে মান সম্মান দেখাতে পারবো না, মানে মুখ দেখাতে পারবো না। আর মানুষের যদি মান সম্মান না থাকে, সে তো আর বেঁচে থাকতে পারে না। তো সে আমাকে অনেকদিন বলছে যে ভাবি, আপনি একটা দিন আমাকে টাইম দেন। আরে আমার পরিচিত অনেক ফ্ল্যাট আছে, অনেক বাসা আছে, আপনাকে আমি নিয়ে যেতে পারবো। আপনি একটু আমার বিশ্বাস করতে পারেন, ঠিক আছে? আসলে তারাও বাচ্চা কাচ্চা আছে, কিন্তু সে আমাকে বলছে ভাবি, এক জিনিস কি প্রতিদিন খাওয়া যায় নাকি? এক তরকারি দিয়ে প্রতিদিন ভাত খাওয়া যায় না? ভালো লাগে না কি এক তরকারি প্রতিদিন? আসলে মাঝে মধ্যে একটু পান্তা ভাত টেস্ট করে দেখতে হয়। তখন আমি তাকে বললাম, আলতাফ ভাই, আপনার ঘরে তো অনেক সুন্দর বউ আছে। ভাবি তো অনেক সুন্দর। হ্যাঁ, সে কি কম সুন্দর নাকি? আরে সে তো আপনার ঘরে বিরিয়ানি ভাই। সে আমাকে বলতেছে, আরে ভাবি, সব সময় কি বিরিয়ানি ভালো লাগে নাকি? আরে 3 বেলা বিরিয়ানি খেলে গ্যাস্ট্রিক হয়ে যায়। মাঝে মধ্যে একটু ইলিশ মাছ বিরান করে পান্তা ভাতও খেতে হয়। সব কিছুই টেস্ট করতে হয়। তখন আমি তাকে বললাম, আমার তো ভাই বয়স হয়ে গেছে মেলা। সে আমাকে বলছে, আরে ভাবি, বয়সটা একটা সংখ্যা মাত্র। আরে আপনার মতো এই গ্রামে আর 10-12টা মেয়ে আছে নাকি? আপনি আমার দেখান তো। আর তাছাড়া এত কিছু আমার ভাল লাগে না ভাবি, আপনারা আমার ভাল লাগে। তখন আমি তারে বললাম, দেখেন ভাই, আমি আপনার রাতে সময় দিতে পারবো না। কেননা আমার শ্বশুরবাড়ির লোকজন, তারা একটু মাইন্ড করবে। আর তাছাড়া আমার ছেলেও আছে, তাকে রেখে আমি আপনাকে রাত্রেবেলা সময় দিতে পারবো না। আপনার যদি কিছু করার থাকে, আপনার দিনের বেলায় কিছু করতে হবে। তখন সে আমার হাতে 10,000 টাকা দিল। দিয়ে আমাকে বলছে, ভাবি একটু মজা করেন। ঠিক আছে, এই নেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা রুমের ব্যবস্থা করে তারপর আমি বলবো। তো বন্ধুরা, আমি আসলে দিনের বেলায় বাজারে যাব, এই কথা বলে বাড়ি থেকে বের হলাম। তখন সে আমাকে একটা গাড়ি করে নিয়ে গেল তার এক বন্ধুর বাসায়। সেই অনেক বড় একটা বাসাতে নিয়ে যাওয়ার পরে সে আমাকে সেদিন অনেক মজা দিয়েছে বন্ধুরা, অনেক আনন্দ দিয়েছে। আসলে আমার জামাই মরে যাওয়ার পর এই প্রথম কোনো পরপুরুষ আমাকে টাচ করেছে, আমার জীবনে এসেছে। না, দেখলাম অনেক বেশি ভালোবাসা দিচ্ছে, অনেক আনন্দ পেয়েছে। আসলে আমার ছেলেকে এতদিন বলে বলে সে আমাকে কিছু দেয় নাই। সে তো আমাকে দিবেই না, ঠিক আছে? তুমি আমাকে না দাও, তুমি ওই অন্য মেয়েদের সঙ্গে গিয়ে ফুর্তি করো, ওই আবাসিক হোটেলে যাও। আর আমি বলি সে আমাকে দেয় না। না দিক, আমি আলতাফ ভাইরে পাইছে, সে আমাকে মেলা টাকা পয়সা দেয়, তারপরে অনেক সম্মানও করে, আমার জন্য তার জীবনটাও দিয়া দেয়। যাক, আসলে বন্ধুরা, এই দিনটা আমার কাছে একটা সেরা দিন ছিল। তো আমি মজা পেয়ে গেছি বন্ধুরা। এরকম মজা পাইতে পাইতে আসলে আমার শ্বশুর বাড়ির লোকজন একটু মাইন্ড করে। সব দিন আর বাড়ি থেকে বের হওয়া যায় না। আলতাফ ভাই আমার মাঝে মধ্যে ফোন দেয়, ভাবি আপনি একটু আসেন, টাকা পয়সা যা লাগে দিব। তখন আমি তাকে একদিন বললাম, ভাই আমি তো বাড়ি থেকে বের হতে পারছি না, আমি তো আসতে পারবো না। আপনি একটা কাজ করেন, আপনি বরং আমার কাছে আছেন, রাত ঠিক 11টার দিকে আসেন। ঠিক আছে, কেউ দেখবে না। আপনি ঠিক আমাদের বাড়ির পিছনে আসবেন। আর আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি সবাই যখন ঘুমিয়ে পড়বে, তখন আমি আপনাকে আমার রুমে নিয়ে যাব, ঠিক আছে? আপনি ওই বাড়ির পিছনে যে সুপারি যে গাছটা আছে না, পুকুর পার, ওই জায়গাতে আজকাতে দাঁড়িয়ে থাকবেন। এই বুদ্ধিটা ছিল আমারই।
রাত যখন 10:30 বাজে ঠিক তখনই আলতাফ ভাই আমার এক কল দিল। দিয়ে বলতেছে, ভাবি আপনি কই? আমি তো আপনার বাড়ির পিছনে এসে দাঁড়িয়ে আছি। আর কতক্ষণ অপেক্ষা করব? আমি তখন তাকে বললাম, ভাই একটু অপেক্ষা করেন। মধু খেতে হলে একটু তো অপেক্ষা করতে হয়, একটু কষ্ট তো করতে হয়। আর তাছাড়া আমার ছেলে এখনো জেগে আছে। আপনি আর কিছু সময় অপেক্ষা করেন, আমি আপনাকে কল দিব, ঠিক আছে? তারপর আপনি চলে আসবেন অথবা আমি বাড়ি থেকে বের হব। আপনাকে আমি নিজে নিয়ে আসব। তবে খবরদার ভাই, মোবাইল টোবাইল পকেট থেকে বের করে না, আর কোনো শব্দ কইরা না। কেউ যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। তার কিছুক্ষণ পরেই আমি দেখতে পারলাম আমার ছেলে ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। চারিপাশ একেবারেই অন্ধকার হয়ে গেছে। আমি ঘর থেকে বের হয়ে আলতাফ ভাইকে নিয়ে আসলাম। সে আমাকে বলছে, আরে ভাবি, আপনার জন্য প্রায় 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। আমি তাকে বললাম, ভাই কিছু পেতে হলে কিছু তো দিতে হয়, কিছু কষ্ট করতে হয়। তবে একটা জিনিস ভাই, আপনি ঘুমাবেন না কিন্তু সারা রাত, ঠিক আছে? কাজ শেষ করে ভোর আজান দিলে ঠিক আছে, ফজরের আজান দিলে আপনি কিন্তু বাড়ি থেকে চলে যাবেন। না হলে কিন্তু তখন আমার শ্বশুর ঘুম থেকে উঠে নামাজ পড়তে যায়। তখন যদি আপনাকে আমাকে দেখে ফেলে একটা সমস্যা হয়ে যাবে। সে আমাকে বলল, আরে ভাবি আমি যাব। তাছাড়া আমারও তো সংসার আছে নাকি? তাদের কাছেও যদি খবরটা পৌঁছে যায় তখন তো এটা আমারও সমস্যা হবে। তাই না, যাব ভাবি, যাবা? তো এই কথা বলে বন্ধুরা আসলে আমি আলতাফ ভাইকে আমার ঘরের দিকে নিয়ে গেলাম। নিয়ে আমি ঠিক রুম এর ভিতরে পৌঁছালাম। পৌঁছে আলতাফ ভাই বলছে, ভাবি আর শীতেছে না। আমি আলতাফ ভাইয়ের জন্য কিছু খাবার রেখেছি, ভাত তরকারি। আমি তাকে কিছু ভাত দিলাম। সে আমাকে বলছে, আরে ভাবি আমি খেয়ে এসেছি, আমি কিছু খাবো না। আর তাছাড়া এখন আমার ভাত খাওয়ার মুড নেই, আমার এখন অন্য কিছু খেতে ইচ্ছে করছে। আমি তাকে বললাম, আরে ভাই এত তাড়াহুড়া কেন? খাবেন তো? খাওয়ার জন্য তো এসেছেন। তার আর বন্ধুরা দেরি সইল না। ওই দিনই স্টার্ট শুরু করে দিল। তো বলা চলা এক প্রকার ওই দিন রাতে মোটামুটি ভালোই ছিল। মানে রাতে 5 বার হয়ে গেছে। আসলে আমার একটা ভয় ছিল, কারণ আমি যে রুমে আছি আমার ঠিক পাশের রুমে আমার ছেলে। আমি আলতাফ ভাইকে খুব সাবধানতার সাথে আমি তাকে বলেছিলাম, ভাই কোনো রকম যেটা কোনো শব্দ না হয় এবং একটু চেষ্টা করবেন আস্তে আস্তে, তার উপর কাশি টাশি কোনো কিছু দিবেন না। আর কথা তো বলাই যাবে না, কারণ আমার ছেলে যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। না, ওই দিন রাতে সে পাশ করেছে। যখন ভোর 4:30 বাজে, আজান দিবে 5টার সময়, ঠিক তার কিছুক্ষণ আগেই আলতাফ ভাইকে আমি ঘর থেকে দরজা খুলে বের হতে সাহায্য করলাম। সে ঘর থেকে বেরিয়ে গেল। বাহ! আর সেদিন আমার খুব ভালো লাগছিল। যাক বাবা, স্বামী নেই, কতদিন পর এরকম একটা স্বাদ পেলাম। এরকম তো এখন পাওয়াই যায় না। আসলে বন্ধুরা কি বলবো, জামাই না থাকলে একটা ঝামেলাই। এই যে লুকিয়ে লুকিয়ে এরকম আর কতদিন? মানে ঘরের একজন যদি স্থায়ী মানুষ না হয়, এরকম আসলে ভয় লাগে কোনোদিন যে ধরা খেয়ে যাই, খুব খারাপ লাগে। তারপর আমি দেখলাম কিছুক্ষণ পরেই আমার শ্বশুর ঘুম থেকে উঠল। শ্বশুর ঘুম থেকে ওঠার পর সে নামাজে গেল। সে দেখল আমার রুমে লাইট জ্বালানো। তখন শ্বশুর আমার রুমের দিকে আসল। সে আমাকে এসে বলল, কি হল বৌমা, তোমার রুমে লাইট জ্বলছে কেন? আমি তাকে বললাম, এই তো বাবা, আমি এখন নামাজ পড়ব তো এই জন্য। তো সে বলতেছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই কথা বলে সে চলে গেল। আমি গোসল করে একটু রেস্ট নিলাম। কাপড় চোপড় চেঞ্জ করে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে সকাল 7:30টার দিকে ঘুম থেকে উঠলাম। ওহ, শরীরটা খুব ক্লান্ত বাবা, সারারাত যা জ্বর গেছে আমার উপর দিয়ে। তারপর বন্ধুরা, আমি রান্না করে গেলাম। রান্নাঘরে যাওয়ার পরে রুটি বানালাম। নাস্তা বানানোর পরে আমি আমার ছেলে ফাহিমকে ডাক দিলাম। কিরে ফাহিম, ঘুম থেকে ওঠ বাবা, ঘুম থেকে ওঠ। সে আমাকে বলতেছে, এই তো মা, উঠে গেলাম। তো উঠে আমি তার জন্য নাস্তা মাস্তা সবকিছু রেডি করলাম, তাকে দিলাম। সে খাওয়া দাওয়া করে কোথায় যেন চলে গেল। আমার ছেলেটার বউ চলে যাওয়ার পর থেকে সে যেন ইদানিং একটু কেমন হয়ে গেছে। শুনলাম সে নাকি আরও একটা রিলেশন করে, মানে একটার পর একটা মেয়ে তাকে পটাতেই হবে।
আর এই সমস্ত মেয়েগুলো টিকটকের মেয়েগুলো পটায়, এগুলো খুব একটা বেশি সুবিধাও না, খুব একটা বেশি ভালোও না। ঠিক আছে, আমার ছেলেটার জীবনটা এভাবেই কি কাটবে নাকি? এভাবে কি নষ্ট হয়ে যাবে? আমার মাঝে মধ্যে খুব টেনশন হয়। তো আমি আমার শ্বশুর শাশুড়িকে নাস্তা টাস্তা দিয়ে নিজে একটু রিল্যাক্স করলাম। বাহ, কতদিন পর আজকে যে শরীরটা হালকা লাগছে সেটা বন্ধুরা তোমাকে বলে বোঝাতে পারব না। সত্যি আসলে অনেক দিন পর ভালো লাগছে। তো কিছুক্ষণ পর সে আমাকে ফোন দিল। আলতাফ ভাই আমাকে ফোন দিয়ে বলছে কিভাবে কেমন লাগছিল। আমি তাকে বললাম এই তো ভাই ভালো লাগছিল। সে আমাকে বলল আজকেও আসবে নাকি? আমি তাকে বললাম ভাই আপনি আজকেও আসবেন? না, আজকে আসার দরকার নেই, আসলে আমার ভয় লাগে, তাছাড়া রাতে যদি কেউ টের পেয়ে যায়। সে আমাকে বলছে আরে ভাবি, কিসের ভয়, আমি তো আছি, আর তাছাড়া আপনার কোনো সমস্যা হবে না। আমি তো রাতের বেলা যাব, আবার সকালে চলে আসব, আর তাছাড়া আসলে তো আপনারও ভালো। তো বন্ধুরা, আমার ভিতরে একটা লোভ চলে এসেছিল, উনার ভিতরেও একটা লোভ চলে এসেছিল। আমরা এইভাবে আসলে প্রতিদিন রাত এভাবে আমাদের যাইত। কিন্তু একদিন আমরা ধরা পড়ে যাই। আমার ছেলে আসলে ঘুমায় নাই, সে আসলে ঘুমানোর বান করা ছিল। আমাকে এবং আলতাফ ভাইকে এসে হাতে নাতে ধরে ফেলে, ধরে আমাকে বলছে ছি মা, তুমি শেষ পর্যন্ত তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে এই কাজটা তুমি করতে পারলে। ও তোমার ভাই লাগে, ছি মা, তুমি এতটা নিচে নেমে গেলে। যদি দাদা দাদি এই বিষয়টা জানতে পারে তখন তাদের কাছে তুমি মুখ দেখাবে কি করে, আর সমাজে তুমি মুখ দেখাবে কি করে? তখন আমার ছেলে বলছে মা, তুমি এতটা নিচু হয়ে গেছ। তখন সে আলতাফকে বলতেছে চাচা, আপনিও শেষ পর্যন্ত আপনার ঘরে বাচ্চা আছে, সন্তান আছে, বউ আছে, আপনি তাদের কথা একটাবার ভাবলেন না। তখন আলতাফ কোনো কিছু না ভেবে সেখান থেকে ডাইরেক্ট তার জান নিয়ে সে চলে যায়। তখন আমি আমার ছেলেকে বলি, তোকে আমি কতদিন বলেছি, কতবার তোকে আমি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই তো আমাকে একটা বারের জন্য বুঝিসনি, তুই তো আমাকে কখনো বুঝতে চাস নাই। দিন শেষে যে আমি একজন মানুষ, আমারও যে চাহিদা আছে, তোর কি সেই জ্ঞান আছে? তুই তো সব সময় তো নিজের কথা চিন্তা করিস, তোর নিজেরটাই তুই ভেবে দেখেছিস। কোথাকার কোনো মেয়েকে টিকটক থেকে বিয়ে করে নিয়ে এসেছিলি, 2 মাস রেখে সে তো তোকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেল। এখন মেয়েদের পিছনে একটার পর একটা লেগে আছিস। আমি যে তোর মা, আমার কথা কি তোর মনে আছে, চিন্তা আছে? তোর রোজগার নেই, সংসারে কিভাবে চলবে সেটাও তো তোর চিন্তা নেই। এই যে তোর আলতাফ চাচা আমার সঙ্গে যে কাজটা করে, সে আমাকে টাকা দেয়, প্রতি মাসে বস্তা বস্তা কারি টাকা দেয়, সেই টাকা দিয়ে সংসারটা চলে। সেই জ্ঞান কি তোর আছে, তুই যে বসে বসে খাচ্ছিস? আমার ছেলেকে এই কথাগুলো বলার পর সে আমাকে বলতেছে মা, তুমি আমাকে খুঁটা দিয়ে দিলে শেষ পর্যন্ত, ঠিক আছে, আর কোনো কিছু বলার নেই আমার। তখন আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, দেখ বাবা, তুই আমার ঘরের মানুষ, আমরা এত একসাথে থাকে, তুই যদি আমাকে তোর আলতাফ চাচার জায়গায় এই জিনিসটা আমাকে দিস, তাও তো তোরে চাচার কাছে আমাকে আর যেতে হয় না। তুই যদি ভালোভাবে কাজ কাম করিস তাহলেও তো আমাদের সংসারটা ভালোভাবে চলে, আমাদের আর টাকা পয়সার সমস্যা হয় না। তোর বাবা নেই, তোর দাদা আছে, দাদি আছে, তাদের তো সংসারটা দেখতে হয়। তাছাড়া তোকে আমি বলেছি যে ভালো একটা মেয়ে দেখে, সুন্দরী একটা মেয়ে দেখে তোকে আমি বিয়ে দিব, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনতেছিস না। তুই একটার পর একটা ফালতু মেয়েদের পিছনে পড়ে আছিস, তোর ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছিস, এভাবে আর কতদিন চলবে? বন্ধুরা, আমার ছেলে আমি দেখলাম, সে তখন আমাকে বলছে ঠিক আছে মা, আজকে থেকে আমাকে নিয়ে তোমাকে আর কোনো টেনশন করতে হবে না, তুমি আজকে থেকে আমাকে যেভাবে বলবে আমি ঠিক সেইভাবে চলব। আর তুমি কি যেন বলেছিলে বাবা চলে যাওয়ার পর থেকে তোমার কষ্ট হয়, তুমি আমার জন্য তুমি আরেকটা বিয়ে শাদী করো নাই। ঠিক আছে, আজকে থেকে আমি যেন ওই আলতাফ চাচাকে এই বাড়িতে আর না দেখি। তোমার যা লাগবে আজকে থেকে তোমাকে সব কিছু আমি দিব, আজকে থেকে তোমার সমস্ত দায়ভার দায়িত্ব সব আমার। তোমার যখন যেটা লাগবে সেটা তোমার শরীরের প্রয়োজনে হোক বা সংসারের দায়িত্ব আমি সম্পূর্ণ করব। বিশ্বাস করেন বন্ধুরা, আমার ছেলের মুখে এই কথাগুলো শোনার পর আমি যে কতটা খুশি হয়েছে সেইটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারব না। আমার যে ছেলেটা ফালতু মেয়েদের পিছনে ছুটত, সেই ছেলেটা আজকে থেকে কাজ করবে,
আজকে থেকে সে চাকরি করবে, মানে এটা যে একজন মা হিসেবে আমার কাছে কতটা আনন্দের। আসলে বন্ধুরা, আমি তোমাদেরকে বলে বুঝতে পারবো না। এটা আমার কাছে সত্যি অনেক বেশি আনন্দের। আর সে আমাকে বলেছে আসলে ওর বাবা আমার সঙ্গে যেটা দিত বা আজকে থেকে আমার আর কোনো চাহিদা মানে অভাব হবে না। ও আমাকে আজকে দেখি সবকিছু দেবে। সবচাইতে বড় কথা হচ্ছে এইটা। যাক, বাবা এতদিন ছেলেটাকে কত বুঝিয়েছে, ওকে কত যে গান দিয়েছে, ও কোনো কিছুই বুঝত না। যাক, এতদিন পর আমার ছেলেটা মনে হয় লাইনে এসেছে। যাক বন্ধুরা, তারপর আমি দেখলাম ওই দিন রাতে খাওয়া দাওয়া করে ফাহিম আমাকে বলছে, মা আজকে থেকে আমরা আলাদা আলাদা রুমে থাকব না, আমরা একই রুমে থাকব, ঠিক আছে? আহ, এই কথাটা শোনার পর মানে আমার চেহারাটা এত খুশি হয়েছে বন্ধুরা। সত্যি অনেক বেশি ভাল লাগছে, আমার অনেক বেশি ভাল লাগছে আমার। তখন আমি তাকে বললাম ঠিক আছে। সে আমাকে তার বউয়ের যত শাড়ি ছিল, তার জন্য যত 3 পিস গহনা যা কিছু কিনেছিল সব আমাকে দিয়ে দিয়েছে। আলমারি থেকে বের করে আমার জন্য সব শাড়ি নিয়ে এসেছে এবং আমাকে সব গহনা খুলে দিয়েছে। সে আমাকে বলতেছে, নেও মা, আজকে থেকে আমার বউয়ের এই শাড়িগুলো তোমার, এই গহনাগুলো তুমি পরবে, ঠিক আছে? আর আজকে থেকে আমরা শুধু পরিবারের সামনে মা ছেলে, কিন্তু আমরা ভিতরে ভিতরে কিন্তু অন্য কিছু। ছেলের মুখে এমন কথাটা শুনে সত্যি আমার প্রাণটা যেন একেবারে জড়িয়ে গেল, মানে একেবারে বয়ে গেল। তো ছেলে আমাকে বলছে, মা কালকে আমার অ্যাপার্টমেন্ট লেটার আছে, আমি সিভিটা রেডি করে রেখেছি। সকালবেলা একটা জায়গায় যাব চাকরির ইন্টারভিউ দিতে, আশা করি চাকরিটা হয়ে যাবে। স্যালারি ও মোটামুটি 30-35 হাজার টাকা। বাহ, এই টাকা তো অনেক। তখন বন্ধুরা ওই দিন রাতে আমাদের ভিতরে একটা কিছু হয়ে যায়, মানে সারা রাত আমরা একসঙ্গে ছিলাম। তো সে আমাকে অনেক যা দিয়েছে, মানে অনেক বেশি। যাই হোক, এটাই তো আমি চেয়েছিলাম এতদিন, যে আসলে আমরা ঘরের মানুষ। আমরা আসলে ঘরের ভিতরে কি করব না করব এটা তো বাহিরের কোনো লোক জানতে পারবে না। বাহিরের কোনো লোক এটা আসলে বুঝতে পারবে না। এটা একান্তই আমাদের নিজেদের ব্যাপার, আমাদের নিজেদের কাছে থাকবে। এতদিন তো আমি এটাই চেয়েছিলাম। এখন আমার সেই খুশিটা চলে এসেছে। এখন আমার খুব ভাল লাগছে। যাই হোক, এতদিন পর আমি অনেক বেশি খুশি। আমি আমার ছেলে ফাহিমকে বললাম, সত্যি বাবা, তুই যে এইভাবে চেঞ্জ হয়ে যাবি আমি বুঝতেই পারিনি। সত্যি তোকে আমি এতদিন ভুল বুঝেছিলাম। তখন ফাহিম আমাকে বলতেছে, মা আমি যদি রাজি না হয়, তখন তো তুমি বাহিরের পর পুরুষের সঙ্গে ওই সমস্ত কাজ করবে, যেটা আমার অনেক বেশি খারাপ লাগবে। যদি দাদু এবং দাদি এই বিষয়টা জানে, আমার তো পরিবারের একটা মান সম্মান আছে। আর তুমি আমার জন্য যে মেয়ে দেখবে, যাকে বিয়ে দিবে আমার কাছে, আমি তাকে বিয়ে করব। আমার ছেলের এমন পরিবর্তন দেখে সত্যি বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগছিল। তো আমার ছেলের চাকরিটা হয়ে যায়, সে একটা ভালো একটা বেতনের চাকরি করে, এখন পাশাপাশি ভালো ইনকাম করে, আর আমরা একসঙ্গে থাকতেছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সংসার জীবন। বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।